স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,১৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। পঞ্চগড়ে ৩ দিন ধরে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দর্শক, এবার আমরা পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান রয়েছেন সেখানে। ইমরান, আবহাওয়ার কি পরিস্থিতি এবং এই যদি লঘুচাপ যদি ঘূর্ণিঝড় বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? নাদির, আসলে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া অফিস আমাদেরকে জানাতে পারেনি। তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল, সেই লঘুচাপটি কিন্তু আরো উত্তর, আরো পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটি কিন্তু এগিয়েছে এবং সেটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তো আমরা যেটা দেখেছি যে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে কিন্তু শীতের তীব্রতাও বেড়েছে। শীত এবং বৃষ্টিতে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আপনি জানেন যে পটুয়াখালী বৃহৎ মানুষ কিন্তু আসলে জেলে কাজ করে জীবিকা নির্বাহ করে। যে সকল জেলেরা গভীর সাগর অবস্থান করছে তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছেন। এছাড়া এখানকার যে চরাঞ্চলের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আমি এখানকার যে আবহাওয়া অফিস রয়েছে, আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেটি কিন্তু এখনো তারা বলতে পারেনি। তারা জানিয়েছেন যে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ কিন্তু দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয় থেকে আসলে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এখানকার আবহাওয়া অফিস আরো জানিয়েছেন যে এই শীতের তীব্রতা কিন্তু আরো বাড়তে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরো আসলে বাড়তে পারে। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ এবং শীত এবং ঘন কুয়াশা যদি বাড়ে, তাহলে এখানকার যে বিশেষ করে কৃষকরা রয়েছে তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়বেন এবং যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বা শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু আসলে অনেকটা দুর্ভোগে পড়বেন, এমনটাই কিন্তু এখানকার মানুষ আসলে আমাদেরকে জানিয়েছেন। তো নাদির, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে আবহাওয়ার এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ ইমরান। নিম্নচাপের কারণে পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি আমরা জানছিলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে শুক্রবার ঢাকায় তার জীবনাবসান হয়। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনেরা। শুক্রবার বেলা ৩টার কিছু পর রাজধানীর ল্যাবেইড হাসপাতাল কর্তৃপক্ষ এএফ হাসান আরিফের মৃত্যুর খবর দেয়। তিনি অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা। মিশরের D8 সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেই বিমানবন্দর থেকে হাসান আরিফকে দেখতে হাসপাতালে ছুটে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টার প্রেস সচিব। ওনার যে এক্সপেরিয়েন্স, ওনার চলে যাওয়া তো এখানে ওইটা
পূরণ হওয়াটা তো খুবই টাফ। হাসপাতালে আসেন আইন উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াতে ইসলামের আমির। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন, স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। এশার নামাজের পর উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা হয় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ও সমাজের বিশিষ্টজনেরা। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জার্মানিতে একটি জনবহুল মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে শিশুসহ 2 জনের। আহত হন অন্তত 68 জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মাগডেবুর্গে এ হামলা হয়। মার্কেটটি বড়দিনের কেনাকাটার জন্য বেশ সুপরিচিত। হামলায় জড়িত সন্দেহে সৌদি আরবের এক চিকিৎসককে আটক করেছে জার্মান পুলিশ। তিনি 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরাসরি আঘাত এনেছে ইয়েমেন থেকে ছোড়া হুতি যোদ্ধাদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 14 জন আহত হন। স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে পারেনি বলেও জানানো হয় প্রতিবেদনে। এতে আরও বলা হয়, ভোর 4টার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্রটি বিকট শব্দে আঘাত হানে। বিস্ফোরণের জেরে আশপাশের বাড়ি ঘর কেঁপে ওঠে, জানালার কাঁচ ভেঙে যায়। হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাহী কমিটির সভা আজ। মিরপুরের হোম অব ক্রিকেটে বেলা 3টায় এ বৈঠক শুরুর কথা রয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিসিবিতে ব্যাপক রদবদল হয়। প্রায় 4 মাস হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি স্ট্যান্ডিং কমিটি। আশা করা হচ্ছে চলতি বছরের শেষ সভায় স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হতে পারে। বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজে একাধিক কমিটির দায়িত্বে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অ্যাপিয়ারেন্স ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন নিজ কাঁধে। এছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডের যেসব পরিচালকরা বর্তমানেও আছেন, তারা আগের কমিটিগুলোর দায়িত্ব পালন করছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বন্টনের পাশাপাশি রদবদলও আসতে পারে। স্প্যানিশ লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে অ্যাটলেটিকোর চেয়ে 10 পয়েন্টে এগিয়ে থাকে বার্সা, কিন্তু সবশেষ 6 ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বিপরীতে শেষ 6 ম্যাচে সবকটিতে জিতেছে অ্যাটলেটিকো। ফলে 2 দলের পয়েন্ট এখন সমান। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। গোল পার্থক্যে 2-এ অবস্থান অ্যাটলেটিকোর। 2006 সালের পর থেকে বার্সার মাঠে জিততে পারেনি দলটা। 2013 থেকে 14 মৌসুমের শেষ রাউন্ডে ক্যাম্প নুতে কাতালানদের সঙ্গে 1-1 ড্র করে লিগ শিরোপা জিতে নেয় মাদ্রিদের ক্লাবটি।
দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে রয়েছে শুরুতেই দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর। বিচারের দাবিতে ফুঁসছে বুয়েট। গাড়ির চালক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ছেলে, গ্রেপ্তার 3 জন, গাড়ি থেকে মদ উদ্ধার। পাশাপাশি শিরোনাম করা হয়েছে সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের ঘোষণা, আসাদ আমলের অপরাধে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল হবে। এছাড়াও উপদেষ্টা হাসান আরিফ আর নেই, এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ নিতে শিখুন। আল জাজিরার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে প্রফেসর ডক্টর ইউনুসের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে এখানে একটি শিরোনাম রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে 24-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ। আপনারা জানেন যে গতকাল দ্য ইকোনমিস্টের যে তালিকা, সেখানে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয় এবং সেই সাথে রানার আপ হয় সিরিয়া। পাশাপাশি প্রতিবেদন রয়েছে করের টাকা অপব্যয়ের আরেক উদাহরণ। প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়ে এই প্রতিবেদন। ভ্রূণ স্থানান্তরের নামে 433 কোটি টাকা ব্যয়, উদ্বোধনের পর একদিনও চলেনি কারখানাটি, আর 7 পরীক্ষাগার পড়ে আছে, এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি রয়েছে লাশের খণ্ডাংশগুলো আনোয়ারুলেরই মেয়ের সঙ্গে মিলল ডিএনএ। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে বিচারের দাবিতে ফুঁসছে শিক্ষার্থীরা, প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট ছাত্র নিহত। এছাড়াও 3 মাতাল গ্রেপ্তার, এই তথ্যটিও এই শিরোনামে রয়েছে। পাশাপাশি আল আজহারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস, এখানে শিরোনাম করা হয়েছে স্বপ্ন না থাকলে জীবনে সফল হবেন না। এই শিরোনামে ডক্টর ইউনুসের প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়াও রয়েছে IMF এর শর্ত বাস্তবায়ন, চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। ডক্টর ভূমি উপদেষ্টা হাসান আরিফ আর নেই, এই শিরোনামেও নিউজ রয়েছে। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন, অর্থ বছরের প্রথম প্রান্তিক, পাকিস্তান থেকে আমদানি বেড়েছে 27%, কমেছে ভারত থেকে, এই শিরোনামের প্রতিবেদন রয়েছে। পাশাপাশি রয়েছে বিশ্ব ব্যাংক থেকে $116 কোটি ঋণ পাচ্ছে বাংলাদেশ। এছাড়াও 2 তরুণের দ্বন্দ্ব স্বাধীন বাংলাদেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। শেখ মনি এবং সিরাজুল আলম খান, তাদের দুজনের দ্বন্দ্ব নিয়ে আসলে এটি একটি বিশেষ প্রতিবেদন। দেশের রাজনীতি ও ভূ রাজনীতি নিয়ে এই প্রতিবেদনটি বণিক বার্তা করে থাকে। এবার আমার হাতে রয়েছে আজকের পত্রিকা। আজকের পত্রিকায় শিরোনাম করা হয়েছে অবসর ভাতা তুলতে শিক্ষকদের ভোগান্তি। 2 দপ্তরে আটকা পড়ে আছে 74,000 আবেদন, এই প্রতিবেদনের ভেতরে এমন কিছু তথ্য রয়েছে। এছাড়াও মাতাল যুবকের গাড়ির ধাক্কা, বুয়েট ছাত্র নিহত। পূর্বাচল সড়কে এই দুর্ঘটনা ঘটে, এই শিরোনামের প্রতিবেদন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবিতেও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই ছবিও এখানে রয়েছে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু, এই শিরোনামেও প্রতিবেদন রয়েছে। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালের শিরোনাম রয়েছে মদ্যপ তরুণের বেপরোয়া গাড়িতে পিষ্ট বুয়েট ছাত্র। পাশাপাশি রয়েছে গরিবের টিসিবি পণ্যে বাড়ছে হকদার, এটি একটি বিশেষ প্রতিবেদন। ভোট থেকে অপেক্ষা বাঁচাতে 250 টাকা, পণ্যের সংখ্যা ও পরিমাণ বাড়ানোর দাবি, সরবরাহ বন্ধ থাকায় বিক্রি শুধু ডাল তেল, এবং ঢাকার 2 সিটিতে প্রতিদিন বিক্রি 50 ট্রাকে। দর্শক, এই ছিল আজকে আমার কাছে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করব এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।